এই গল্পটি একটি ছেলের, যার নাম এরন। এরনের হাইকিংয়ের প্রতি অনেক আগ্রহ আছে, তাই সে প্রায়ই কোথাও না কোথাও হাইকিং করতে চায়। একদিন এরন সিদ্ধান্ত নেয় যে সে হাইকিংয়ে যাবে, এবং যখন সে হাইকিং করতে চায় তখন দেখা যায় সে একটা বিরাট জায়গায় চলে এসেছে। এরন যখন হাইকিং করছিল তখন সে দুইটি মেয়েকে দেখতে পায়, যারা পথ হারিয়ে ফেলেছে। এরন তাদের বলে, আমি কি তোমাদের সাহায্য করতে পারি? এরপর এরন তাদের কাছে যায়। মেয়ে দুটির মধ্যে একজনের নাম ছিল ক্রিস্টি এবং অন্যজনের নাম মিগান। এখন এরন এই দুইজনকে গাইড করার জন্য তাদের সাথে বেরিয়ে পড়ে। যখন তারা অনেকটাই দূরে চলে আসে তখন এরন তাদের বলে, আমি আরেকটা রাস্তা জানি, আর তোমরা যদি আমার সাথে আসো আমি নিশ্চিত করছি যে তোমাদের এই সফরে অনেক মজা আসতে চলেছে। এরপর তারা তিনজন পাহাড়ি পথ দিয়ে চলতে শুরু করে। এই রাস্তা খুবই বিপজ্জনক ছিল, এবং যখন তারা একটু সামনে আসে তখন এরন নিচে পড়ে যায়। এটা দেখে ওই দুটি মেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। তাদের মনে হয় এরন বুঝি নিচে পড়ে গেছে। ঠিক তখনই এরন নিচ থেকে তাদেরকে ডাকতে শুরু করে। নিচে অনেক পানি ছিল, আর এরন এই দুজনকেও নিচে লাফ দিতে বলে। তখন তারা এরনের কথা শুনে নিচে লাফিয়ে পড়ে, এবং এইভাবে এসব করতে তাদের খুব মজা লাগছিল। তারপর তারা অনেকক্ষণ ওই পানিতেই আনন্দ করে। সেখান থেকে বের হওয়ার পর এখন এরনকে হাইকিংয়ে যেতে হবে, আর ক্রিস্টি ও মেগানকে তাদের বাড়িতে যেতে হবে। তাই এরন তাদের জিজ্ঞেস করে, আমরা কি আবার দেখা করব? মেগান বলে, কাল রাতেই আমাদের বাড়িতে পার্টি আছে, তুমি আসতে পারো। এরপর এরন সেখান থেকে চলে যায়, এবং এখন সে পাহাড়ের ঢাল পেয়ে এগিয়ে যাচ্ছিল, আর সে এই পুরো হাইকিং জার্নি উপভোগ করছিল। এখন যে পথে এরন এগোচ্ছিল সেই পাহাড়ি পথ যথেষ্ট সরু এবং উঁচু ছিল। সেখানে একটা পাথর আছে যেটার উপর ভর দেয়, এবং সেই পাথরের সাহায্যে সে সামনে এগোতে চেষ্টা করে। তখন হঠাৎ সেই পাথরটি সরে যায়, যার ফলে এরন নিচে পড়ে যায়, এবং যে পাথরের উপর সে ভর দিয়েছিল সেটা এসে এরনের হাতের উপর পড়ে। এখন এরনের হাত দুইটা উঁচু পাহাড়ের মাঝেই একটা পাথরের নিচে আটকে যায়। এই ঘটনায় এরনের তেমন বেশি আঘাত না লাগলেও তার হাতটি আটকে যায়। সে নিজের হাত বের করার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হল। যখন সে পুরোপুরি বিশ্বাস করে নেয় যে তার হাত এখান থেকে বের করতে পারবে না, তখন সে মেগান আর ক্রিস্টিকে পুরো শক্তি দিয়ে ডাকতে থাকে। কিন্তু তার আওয়াজ এখান থেকে বের হয় না, কারণ এখান থেকে দূর দূরান্ত পর্যন্ত পাহাড় ভর্তি মরুভূমি এলাকা ছিল, এবং মানুষের কোনো চিহ্ন নেই। এরপর এরন তার ব্যাগ খুলে এবং হাইকিংয়ের যে সকল জিনিসপত্র তার কাছে ছিল সে সবকিছু বের করে। এরন জানে যে এখান থেকে যে করেই হোক তাকে বের হতে হবে, কারণ এখানে মাসের পর মাস পেরিয়ে গেলেও কেউ আসে না। এখন এরন তার জিনিসপত্র বের করে, তাতে সে একটি ছোট ছুরি পায়। সেই ছুরি দিয়ে সে পাহাড়টাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু এই পাথর এত শক্ত যে এতে একটু প্রভাব পড়ে না। এর বাইরে এরনের ডান হাত পাথরের নিচে আটকে ছিল, তাই তাকে বাম হাত দিয়ে পাথর ভাঙতে বেশ সমস্যায় পড়তে হয়। কিন্তু সে কিছুতেই হাল ছাড়ে না এবং পাথর ভাঙার চেষ্টা চালিয়ে যায়। এই সময় এরনের হাত থেকে সে ছুরিটা পড়ে যায়, তাই সে এখন সেই ছুরিটাও হাতে নিতে পারছিল না, কারণ সে ছুরি থেকে অনেকটা দূরে ছিল। কিন্তু একটা কাঠের সাহায্যে এরন সেই ছুরি টেনে নেয় আর আবার তার কাজ শুরু করে। পাথর কাটতে কাটতে তার ছুরির ধার পুরোপুরি চলে যায়, তাই সে সেই কাজে পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। এরপর রাত নেমে আসে। এরন জানে না কিভাবে এখান থেকে সে বের হবে, কিন্তু সে তবুও চেষ্টা চালিয়ে যায়। পরবর্তীতে সকাল হয়ে যায়, এবং এরন এখানে আটকা পড়েছে প্রায় 25 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনও সে এখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পায়নি। এরপর সে তার ক্যামেরা অন করে এবং গত 25 ঘন্টায় তার সাথে যা যা ঘটেছে তো সবকিছু রেকর্ড করতে শুরু করে। সে বলে, আমি গত 25 ঘন্টা ধরে এখানে আটকে আছি, এবং কেউ জানি না যে আমি এখানে এসেছি। আসলে এরন কাউকে না বলে এখানে এসেছে, তাই সে জানে তার পরিবার তাকে খুঁজে পাবে না, কারণ এরন যেখানে আছে সেই এলাকা খুবই বিরান এলাকা, এবং যদিও কেউ এখানে এসে পৌঁছাতেও পারে, তাহলে এরন যেখানটাতে আছে সে জায়গাটা খুবই সংকীর্ণ, যেখানে শুধু তার আওয়াজ ছাড়া কেউ তাকে দেখতে পারবে না। এরন রেকর্ডিং করার সময় বলে যে তার কাছে খাবারও খুব কম আছে, এবং পানিও 400 থেকে 500 ml রয়েছে। যখন এরন রেকর্ডিং করছিল তখন তার মনে হচ্ছিল উপরে কেউ আছে, এবং সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। কিন্তু এরনের চিৎকারে কোনো লাভ হয় না, কারণ সেখানে কেউই ছিল না। কিছু ঘন্টার মধ্যে আবার রাত হয়ে যায়,
এই সময়ের মধ্যে অ্যারনের খুব বেশি ক্ষুধা পায় এবং তার কাছে যেটুকু খাবার থাকে সেটা সে খেতে শুরু করে। তখন অ্যারনের মনে পড়ে যে আজ রাতে ক্রিস্টি আর মেগানের বাড়িতে পার্টি হচ্ছে, আর সেই পার্টি নিয়ে সে ভাবতে শুরু করে। এখানেই তার সেই মুহূর্তের কথা মনে পড়ে যখন স্যাটারডেতে সে হাইকিংয়ের জন্য বের হচ্ছিল। ঠিক তখনই তার মায়ের কল এসেছিল, কিন্তু সে তা রিসিভ করেনি। আর এটা সম্ভবত তার বড় একটা ভুল ছিল। তাই বন্ধুরা, আপনারা যে কোনো ব্যস্ততার মধ্যেই থাকুন না কেন, যদি মায়ের কল আসে তাহলে তা অবশ্যই রিসিভ করবেন, কারণ সন্তানের বিপদ আশঙ্কায় মায়ের বুক ধড়ফড় করতে শুরু করে এবং সন্তানের খোঁজ নেওয়ার জন্যই মা বারবার কল দিয়ে থাকেন। তো যাই হোক, অ্যারনের মা কিছুই জানত না যে সে হাইকিংয়ে যাচ্ছে। যদি সে তার মায়ের কলটা তুলে নিত তাহলে তাকে জানাতে পারত যে সে হাইকিংয়ে যাচ্ছে, কিন্তু সে তার মায়ের কলটা রিসিভ করেনি। তাই এখন কেউ জানি না যে অ্যারন কোথায় আছে। 3 দিন পরে অ্যারন একটা লিভার বানাচ্ছে। সে রশির সাহায্যে পাথরকে বেঁধে রাখে যা তার হাতের উপরে থাকে এবং রশির অন্য অংশ দিয়ে সেই পাথরটা তোলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও পাথরটা নড়েও পর্যন্ত না। এরপর সেই রশির সীমানা সে পায়ের সাথে বেঁধে খুব জোরে টানার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এখন 3য় দিনে অ্যারনের পানিও শেষ হয়ে গেছে। এখন যখন তার প্রস্রাব পায় তখন সে সেই প্রস্রাবটা নিজের বোতলে ভরে রাখে যাতে সে সেটা পানি হিসেবে পান করতে পারে, কারণ সে জানে যে পানি যদি না পায় তাহলে সে মারা যাবে। এখন তাকে নিজের ইউরিন পান করতে হচ্ছে। আর এখন বন্দি অবস্থায় থাকতে থাকতে সে অনেক বোর হয়ে গেছে। অ্যারনের কাছে এখন কিছুই করার নেই, তাই সে ছোট ছোট জিনিসপত্রগুলো লক্ষ্য করে। যখন তার ক্ষুধা লাগে তখন সে ছোট ছোট পোকামাকড় খেতে শুরু করে, কিন্তু সেগুলো খেতে তাকে অনেক অপেক্ষা করতে হয়, কারণ সেগুলো তখনই খেতে পারে যখন তার কাছে আসে। এখন এই 3 দিনে অ্যারন ক্ষুধা, তৃষ্ণা এবং এই পরিবেশের জন্য অনেক বেশি বিরক্ত হয়ে যায়। আর এখন সে সিদ্ধান্ত নেয় যে সে নিজের হাত কেটে ফেলবে। এরপর সে তার হাতটা উপরে থেকে ভালো করে বেঁধে নেয় আর তার হাত কাটার চেষ্টা করে, কিন্তু তার ছুরির পাথর কাটার ফলে ধার চলে গিয়েছিল, তাই সেটা এখন আর কোনো কাজের নয়, যার কারণে তার পাতলা ত্বক আর কাটছে না। এই কারণে অ্যারন খুব বিরক্ত হয়ে যায় এবং বলে যে কখনোই চীনের সস্তা জিনিস কেনা উচিত নয়, এগুলো কোনো কাজেই আসে না। এভাবে আরেকটা দিন শেষ হয়ে যায় এবং রাত হয়ে আসে। অ্যারন তার পরিবার এবং বন্ধুদের খুব মিস করে। যখন সে তাদেরকে মনে করে তখন আকাশে মেঘ ঘিরে আসে এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। এই সুযোগটা নিয়ে অ্যারন তার বোতলে পানি ভরতে শুরু করে, কিন্তু পানি সেই পাহাড়ি ঢালে আসতে শুরু করে যেখানে অ্যারন আটকে আছে। আর আস্তে আস্তে পানির স্তর বাড়তে থাকে এবং অ্যারন তাতেই ডুবতে শুরু করে, কারণ পানিতে গ্র্যাভিটি অনেক কম থাকে, তাই আমরা ভারী থেকে ভারী জিনিসও উঠাতে পারি। অ্যারন তখন পানির মধ্যে গিয়ে সে পাথরটা তুলতে চেষ্টা করে। অনেক কষ্টের পর সে পাথরটা তুলে নেয় এবং তার হাত সেখান থেকে বেরিয়ে আসে। তারপর সে দৌড়াতে দৌড়াতে তার গাড়ির দিকে চলে যায়। গাড়িতে বসে ক্যানিংল্যান্ড ন্যাশনাল পার্ক থেকে বের হয়ে যায়, কিন্তু এটা সবই একটা স্বপ্ন ছিল। আর অ্যারন এখনও সেই পাহাড়ে আটকে পড়ে আছে, আর সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, কারণ সে এখানে আটকে পড়ে আছে অনেক দিন হয়ে গেছে এবং সে এসবে খুব বিরক্ত হয়ে উঠেছে। রাতে তার অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসে এবং তার হ্যালোসিনেশন হতে শুরু করে। অ্যারন এখানে আটকে পড়ে আছে 4 দিন হয়ে গেছে এবং আজ তার 5ম দিন, তাই তার আচরণও অনেক পরিবর্তন হয়ে যায়। সে নিজের সঙ্গে কথা বলতে শুরু করে, কমেন্ট্রি করে এবং বলে যে যদি সে তার মায়ের ফোনটা ধরত এবং তাকে জানাতো যে সে এখানে আসতে চলেছে তাহলে হয়তো আজ সে এখানে আটকে থাকতো না। আর যে দোকানদারের কাছ থেকে সে হাইকিংয়ের জিনিসপত্র কিনেছিল, যদি সেটা তাকে জানাতো তাহলে হয়তো সে তার মিসিং রিপোর্ট করিয়ে নিত, কিন্তু সে তাকেও কিছুই বলেনি। অ্যারন তার বাবা মাকে বলে, আমি তোমাদের খুব ভালোবাসি, কারণ এখানে এসে অ্যারনের সব আশা শেষ হয়ে গেছে। সে ক্ষুধার্ত, সে তৃষ্ণার্ত, দিন দিন তার শক্তি কমে যাচ্ছে। এবার অ্যারন আবারও তার হাত বাঁধে সেই ছুরিটা দিয়ে, যার ধার পুরোপুরি শেষ হয়ে গেছে। এবার সে হাত কাটার চেষ্টা করে না, কারণ সে ছুরির সামনের দিকটি তার ত্বকের মধ্যে গেড়ে দেয় এবং ছুরি তার হাড় পর্যন্ত পৌঁছে যায়, যার ফলে তার রক্তপাত শুরু হয়ে যায়। কিন্তু এরপর অ্যারন কোনো কিছু করতে পারে না। অ্যারন এখন খুব দুর্বল হয়ে পড়ে। অ্যারন বলে, হয়তো এই পাথর পুরো জীবন ধরে আমার অপেক্ষা করছিল, আমার নিয়তি হয়তো এটাই। এরপর সে সেই পাথরের উপর রেস্ট ইন পিস লেখে এবং তার জন্ম তারিখও লেখে, কারণ এখন অ্যারন বিশ্বাস করে নিয়েছিল যে সে এখান থেকে জীবিত বের হতে পারবে না।
পরের সকালে যখন তার চোখ খোলে তখন সে কিছু ভীষণ দেখতে পায় এবং ওই দৃশ্যে সে এক শিশুকে দেখে। আসলে ওই শিশু হচ্ছে অ্যারনের ভবিষ্যৎ ছেলে, আর সে তার সাথে খেলছিল। এইসব দেখার পর অ্যারনের আত্মবিশ্বাস বেড়ে যায় এবং সে তার আটকানো হাতটাকে বিপরীত দিকে ঠেলে দেয়, ফলে তার হাতের হাড় ভেঙে যায়। এরপর যে ছুরি তার কাছে ছিল সেটায় সে ধার লাগিয়ে নেয় এবং ধীরে ধীরে সে তার হাত কাটতে শুরু করে এবং এভাবে সে তার হাতকে শরীর থেকে আলাদা করে ফেলে। সেখান থেকে বের হয়ে এসে সে তার হাতের একটি ছবি তোলে, যা এখনও সেই পাথরের মাঝে আটকে আছে। এরপর অ্যারন খুব কষ্টে এই পাহাড়ি গিরিখাত থেকে বের হয়। বের হওয়ার পর সে দেখে সামনে কিছু বৃষ্টির পানি জমে আছে। তখন অ্যারন সেখানে গিয়ে প্রচুর পানি পান করে, কারণ গত 6 দিন ধরে সে না খেয়েছিল। না সে ঠিকমতো পানি পান করেছিল আর না সে ঠিকমতো কোনো খাবার খেয়েছিল। এরপর সে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু এখনও ক্যানিয়নল্যান্ড ন্যাশনাল পার্ক থেকে বের হওয়া এত সহজ নয়, কারণ এটা খুব বড় খরা এলাকা ছিল। কিন্তু অ্যারনের নিজের ওপর বিশ্বাস রয়েছে। দুর্ভোগে থাকার পরেও এগিয়ে যেতে থাকে অ্যারন। তখনই সে একটা পরিবারকে দেখে যারা হাইকিং করতে এসেছে। অ্যারন তাদেরকে ডাক দেয় এবং তারা দৌড়ে এসে অ্যারনের কাছে আসে এবং তার সাহায্যের জন্য নিরাপত্তা কর্মীদের খবর দেয়। এরপর সেখানে একটি হেলিকপ্টার আসে এবং অ্যারনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু সময় পর অ্যারন পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং যে স্বপ্নগুলো সে তার সন্তানের জন্য দেখেছিল সেগুলো পরে সত্যি হয়ে যায়। 3 বছর পর অ্যারনের একটি মেয়ের সাথে পরিচয় হয়, যার নাম জেসিকা, এবং তাদের বিয়ে হয়। এরপর অ্যারনের একটি ছেলে হয়, যার নাম লিও। এত বড় দুর্ঘটনা হওয়ার পরেও অ্যারন হাইকিং ছাড়ে না। সে কখনো তার প্যাশন ছাড়ে না এবং সে সেখানে যায়। সেখানে একটা নোট লেখে যে সে কোথায় গেছে। এরপর এই মুভি শেষ হয়ে যায়। এই মুভিটি একটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। যখন অ্যারন 6 দিন ধরে সে পাহাড়ে আটকে ছিল, অ্যারনের সাথে এই ঘটনা ঘটে 2003 সালের 6 এপ্রিল। আমি এডিটর বয়কে রিকোয়েস্ট করব যে এই ধরনের কিছু বাস্তব ছবি আমাদেরকে দেখানোর জন্য। এর উপরই এই মুভিটি তৈরি হয়েছে। আমি আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন। তোমাদের বিনোদন দেওয়ার জন্যই এই চ্যানেলটা, তাই সাবস্ক্রাইব করে দিও এবং পরের গল্প তুমি কোন সিনেমার উপর ভিত্তি করে শুনতে চাও সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও।